হাসছেন এবং সঙ্গে গান গাইছেন। আসলে এমনিতেই দুটি জায়গা আমাকে খুবই টানে, একটা হচ্ছে হাওয়ায় ভাষা আর একটা হচ্ছে যে পানিতে ভাষা। আসলে এই দুটি আমার ধারণা সব মানুষকে টানে, সমুদ্র, নদী কিংবা আকাশ। তো যেটা সবচেয়ে বড় বিষয় যে আজকের এই অনুষ্ঠানটি আসলে খুবই দরকার ছিল, কারণ আমরা যেটা ঘটে সৈয়দ ভাইয়ের ক্ষেত্রে, বিশেষ করে ইকবাল ভাইয়ের কাছে সৈয়দ ভাইয়ের এত গল্প শোনা হয়েছে। আমি আজকে প্রথম তাকে সামনাসামনি দেখছি সৈয়দ ভাইকে। ইকবাল ভাই প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যখনই সৈয়দ ভাই আসবেন তাকে নিয়ে গল্প, তার সঙ্গে ইকবাল ভাইয়ের যে স্মৃতিচারণ, নানান কিছু। আর ইকবাল ভাই এমন একটা মানুষ যে উনি আসলে অনেক পরিচিতি, অনেক গুণী মানুষের সংস্পর্শে এসেছে, যাদের সব অনেকে এখানে চেনে, তাদের কথা শুনতে চাই। তা আজকের এই প্রোগ্রামটা একটু ছোট্ট করে বলে নিচ্ছি, পাইলট হলেও আমরা চেষ্টা করব ব্যক্তি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীর সাথে থাকতে। আমরা কোনো রাজনৈতিক কিংবা কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কোনো প্রশ্নের কাছে যাব না। আমরা আজকে তার গান শুনবো, গল্প শুনবো, আর আমরা আমাদের নিজেদের সাথে থাকবো, কথাবার্তা হয়তো। আর আরেকটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি, যখন আপনারা কেউ বিদায় নিতে চাইবেন অবশ্যই বিদায় নেবেন, ফুসে ফুসে করে বিদায় নিতে হবে না, তাতে ইন্টারাপ্ট হয়, ভালো লাগে না। তা আমরা আছি, এবং অবশ্যই ইকবাল ভাইয়ের সাথে শোয়েব ভাইয়ের ঘনিষ্ঠতার কথা তো বলেই গেল, অসম্ভব ভালোবাসে। ইকবাল ভাই শোয়েব ভাইয়ের সাথে থাকবে এবং আমাদের সাথে। ওকে, ইকবাল ভাই আপনি আসেন। আমি প্রথমেই ক্ষমা চাই যে এইভাবে মানুষ আসবে না, আমরা ভাবিনি। খালি গ্যালারি থাকবে ভাবছিলাম, এখন গ্যালারির মতো দেখি সিঁড়িতে বসে আপনার খারাপ লাগছে না। আর সেই ছোট থেকে শোয়েবকে চিনি নানাভাবে, একদম বালক থেকে যখন তার যৌবন আসতেছে তখন থেকে দেখি এবং চিনি। আর একটা কারণ হচ্ছে সে মানে পারিবারিকভাবে সূত্রে বরণ্য শিল্পী, আমার প্রিয় শিল্পী কাইম চৌধুরীর পুত্র, বাবা মা সবাইকে চিনি। সেই কারণেই আমি মানে আমাকে এটা বললো যে বসে শোয়েবের সঙ্গে যে একটা মানে সূত্রধর বলা যেতে পারে। অল্প কিছুক্ষণ আমি এটা করলাম, এরপরে মানে আমার থেকে যারা আবার অন্য প্রসঙ্গে, যেমন কর্মস্থল বিমান নিয়ে যে সেটা বাড়ি ভাই এখানে আছেন, দীর্ঘদিন কাজ করেছেন, লেখক এবং মুক্তিযোদ্ধা, উনি হয়তো বলবেন, অন্য কেউ বলবেন। আমি তাহলে শুরু করি, এরপর শোয়েবকে বলছি। আসো শোয়েব। আচ্ছা, রুকসানা বেগম যিনি আয়োজন করেছেন, উনি এখন আমাকে বললেন যে সবার ফোনটাকে একটু সাইলেন্ট করলে কিংবা আওয়াজটা কমিয়ে রাখলে ভালো হয়। এমনি গরমে অবস্থা কাহিনী, এখন যে এই অবস্থা, মানে আমি আসি মাঝে মাঝে প্রায় আড্ডা হয়, এমনকি এখানকার এমপিপি ডলি বেগমও এখানে বসে কথা বলে গেছেন। এই গরমে বলছেন কিনা জানি না ঠিক, তো ভালোই দেখি কিভাবে আগে কথা শেষ করে ও খালি খাও, কথা বলার অভ্যাস কম, গলা আগে একটু কঠিন কাজগুলো করতে পারো সে মানে 747 চালানোটা খেলার কথা না। বইয়ের সব থেকে সাংঘাতিক প্লে, সেটা নিয়ে সে স্বাচ্ছন্দ্যে গান গাইতে গাইতে আসে, কিন্তু সবার সামনে কথা বলে রাখতে লাজু। তারা দুই ভাই, কাইম চৌধুরীর বড় ভাই যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার কাদের চৌধুরী, জব্বার। আসলে মূলত কথা ছিল এখানে বলার, ওকে ডিসকভার করার, কিন্তু এখন আয়োজন দেখে মনে হচ্ছে মানে কথাবার্তা এইসব হলে আগে হওয়া করে ফেলা উচিত ছিল। আমার খুব বিব্রত লাগে এটা, সামনে ঘাটের উপর করা। গান দিয়ে আরম্ভ করুন।
গান দিয়ে না, কথা কি আর কথার মতো গান একটা, এটা ওকে নিয়ে রবীন্দ্রনাথ একটা গান লিখেছেন, এটা শুনলে আপনারা অবাক হবেন। সত্যি হ্যাঁ, আরে কেউ বিশ্বাস করে না, করো রাসেল রবীন্দ্রনাথ লিখেছেন এই গানটা গাইলে বুঝতে পারো, তাই না? অনুভব করি। হ্যাঁ, তোমার বাবার কথা বললাম, তোমার মাকে দেখেছি, মা চট্টগ্রামে হলেও মানে গেরসরাই খুবই আদর করতেন আমাকে। তখন তেমন একটা সিদ্ধেশ্বরীতে কাছাকাছি ছিলাম, সেই জন্য ইউএসএ মানে। তুমি কি মুড়ে আসো কথা বলার নাকি? হ্যাঁ, এরকম একটা আয়োজন করার জন্য যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং যারা আছেন তারা আমাকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য অনুমোদন দিয়েছেন, এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইকবাল ভাইয়ের সাথে সেই অনেক ছোটবেলায় যখন আমি ম্যাট্রিক পাস করি তখন ওনার সাথে পরিচয়, এবং আমার গানের হঠাৎ উনি আমার গানের খুব ভক্ত হয়ে উঠলেন। তখন আমি ছায়ানটে গান শিখি, তো প্রায় আসতেন আমাদের বাড়িতে, গান হতো। তো সেটা করে আমার গান শেখা ছোটবেলায় ছায়ানটেই। তারপরে আমি আমার গুরু ওয়াহিদের কাছে অনেকদিন গান শিখেছি। তো মোটামুটি এই। আর এরপরে বিমানে জয়েন করার পরে আসলে 1990-তে আমি জয়েন করি। তারপরে গানটা ঠিক ওইভাবে আর করা হয়নি, ফাঁকে ফাঁকে গানের চর্চা কিছুটা ছিল। আজকে আমি এখানে খুবই গর্ববোধ করছি যে আমার বিমানের শুরুতে আমার বিমান চালনার গুরু ক্যাপ্টেন মোহাম্মদ, উনি এখানে উপস্থিত। আমি সবাইকে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত। যাই হোক, আমি আসলে যখন বিমান চালাই, অনেকদিন আমরা বেশ কিছুদিন আগেই আমি যখন ফার্স্ট অফিসে ছিলাম অনেক ছোট, তখন আমরা নিউ ইয়র্ক ফ্লাইট করতাম অনেক। তো সেই দীর্ঘ সময় আটলান্টিকের উপরে থাকা এবং অন্ধকারে চাঁদের আলোতে অনেক গান মনে পড়তো আমার, গানের পরিবেশ একটা হয়ে যেত সেরকম। একটা গান আমার খুব মনে হতো যে গানটা গাইতাম, আর মনে হতো যে রবীন্দ্রনাথ মনে হয় আমার জন্যই গানটা লিখেছিলেন বা পাইলটদের জন্য হয়তো লিখেছিলেন এরকম। তো সেই গানটা দিয়ে আমি আজকে একটু শুরু করব। সবাইকে একটু বলি যে আমি সেই অর্থে আসলে সঙ্গীত চর্চা আমার করা হয়ে ওঠে না, তবে চেষ্টা করি সবসময় গানের সাথে থাকার, সেই থেকে গান করা। আর ছোটবেলার শিক্ষাটাই আসলে থেকে যায় আর কি। গান শিক্ষা, প্লেন চালানো, সাঁতার কাটা, এগুলো আসলে কেউ কখনো বলে না, সময় সুযোগ মতো করে নিতে হয়। এই গানটা আমি যখন প্লেন চালাতাম তখন আমার খুব মনে হতো যে আমাদের জন্য এই গানটা খুব একটা রেলিভেন্ট। আকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভূমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ,
মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে তো ছিলই, তবে যেহেতু আমার খুব ধারণা ছিল যে পাইলট হতে গেলে তো অনেক শিখতে গেলে অনেক টাকা পয়সা, তো আমার বাবা সরকারি চাকরি করতেন। আমি সবসময় ভাবতাম যে বাবা এত টাকা কোথায় পাবো বা এটা কি সম্ভব হবে। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার শুধু গানের গুরু না, আসলে ভাই সব দিক থেকে আমার সব রকম ভাবে আমার গুরু ছিলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়াহিদ ভাই, আমার খুব শখ পাইলট হওয়ার, তো আমি কি পাইলট হব? আমার খুব ধারণা ছিল যে উনি আমাকে বলবেন যে না, তুমি গানের লাইনে থাকো, গানটা করো। কিন্তু অদ্ভুত, উনি আমাকে বললেন তাই আমার জানার মতে আমার ছাত্রছাত্রী বা রবীন্দ্রসঙ্গীত গায় কেউ পাইলট নেই, বৈমানিক নেই, তুমি যদি চাও তো হও। আমি তো খুব ভালো লাগলো উনি বললেন। পরের দিন সকালবেলায় উনি আমার বাসায় এসে হাজির, দরজায় টোকা সকালবেলা। আমি খুব অবাক যে ভাই আমার বাসায়। আমি তার দরজা খুলে দিলাম। উনি বললো যে তুমি কালকে যে কথাটা বললে সেটা আমার মনে খুব ধরেছে। তো ওনার হাতে কার্মোডের থিওরি অফ ফ্লাইটের বই, বলে এটা তোমার জন্য নিয়ে আসলাম, মনে হয় এটা তোমার পড়ে ফেলা ভালো। এরকম একটা গুরু, তারপরে তো মোহাম্মদ সাহেবদের মতো লোকদের পেয়ে আমরা একেবারে ধন্য। ওনার মতো শিক্ষক পাওয়াটা আমি মনে করি আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। হোয়াইট বডি এয়ারক্রাফট চালানো শিখা ওনার হাতেই আমার অনেক দূর। এটা বলার কোনো, আমি প্রতিদিনই ওনাকে স্মরণ করি। এটা উনি হয়তো অনুভব করে, আমিও করি। ওনাদের মতো লোকদেরকে প্রতিদিন স্মরণ না করলে হয় না। তো এইভাবেই হঠাৎ করে আর কি বাবাকে যে বললাম যে এরকম, তখন উনি বললো যে তুমি একটু দেখো যে কত টাকা পয়সা লাগবে। মোটামুটি একটা হিসাব ওনাকে দিলাম। উনি বললো যে ঠিক আছে, তুমি শুরু করো, আমি চেষ্টা করব। তো সেই থেকে আর পিছনে তাকাইনি, হয়ে গেল এইভাবে পাইলট হওয়া আর কি। আমি ঠিক জানি না বাংলাদেশে আর কেউ আছে কি। আমি আর তানি, আমরা দুজনেই ওয়াহিদ ভাইয়ের কাছে গান শিখতাম। সেখানে আর কি আমার সাথে গানেই পরিচয়। তারপরে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ শরীরে বাঁধা, এইভাবে হয়ে গেল। আমি সত্যি খুব ভাগ্যবান, এটা আমাকে বলতেই হবে যে তানির মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। তো ও খুব ছায়ানটে গান শেখায়, আর প্রফেশনাল জীবনে ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রির এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্রফেশনালিও আমরা দুজনই প্রফেশনাল,
বাট ও প্রফেশনালি গানটাও করে, বাট আমি প্রফেশনালি গানটা সেভাবে ধরে রাখতে পারিনি। তবে গান গাওয়াটা ছাড়িনি, এইটুকু বলতে পারি। তবে আপনাদের একটু ক্ষমা সুন্দর দেখতে হবে যে ঢাকা থেকে এসেছি, তো মানে এখন আমার আসলে অনেক ঘুমের সময়, তো গলাটা অনেক সময় একটু ধরা থাকে, মানে টাইম জোনের ব্যাপারটা শরীরের মধ্যে থেকে যায়। তো তারপর আমি চেষ্টা করব যতটুকু গান করা যায়। আর এখানে এসে আমার সাথে একসাথে আমরা কাজ করেছি। আমি যখন DC-10 চালাতাম, আপনারা জানেন যে DC-10 এয়ারক্রাফটের ফ্লাইট ইঞ্জিনিয়ার থাকতেন। তো সেই ফ্লাইট ইঞ্জিনিয়ার ভাইদের, বিশেষ করে বাড়ি ভাই, খুশির ভাই, তো ওনারা খুব গানের ভক্ত। আসলে ওনাদের বাড়িতে আমার ভাবিদের উৎসাহে অনেক গান করতে হয়। এইভাবে চর্চাটা আবার বিভিন্ন জায়গায় গেলে গান করি। আজকে এত বড় একটা আয়োজনে আমি আসলে লোকজনের সামনে খুবই কম গান করি, নিজে নিজে একা একা গান করতে বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানেই চর্চা করেছি, আমার চাচা কাইয়ুম চৌধুরী, আমার বাবা, আমার দাদা সবাই রবীন্দ্রনাথের বেশি ভক্ত ছিলেন। আর সেই থেকে এইসব গানের প্রতি বেশি আগ্রহ। তবে আমি শেষে আপনাদের জন্য দুটো রবীন্দ্রভিন্ন গান করব, রবীন্দ্রনাথের গান ছাড়া দুটো গান আমি করব। একটা হচ্ছে জ্ঞান প্রকাশ ঘোষের লেখা এবং সুর, আর একটা হচ্ছে হিমাংশু দত্তের সুর করা একটা গান। ওই গানগুলো দিয়ে আমি পরে শেষ করব। আমি কি এখন একটু গান করবো আবার? মেঘমালা তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারে আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। ওই সন্ধ্যা স্বপ্ন বিহারে তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে, ওই মুগ্ধ নয়ন বিহারে। মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে
তুমি আমারি মম অসীম গগন বিহারী তুমি সুন্দর মেঘমালা তুমি আমার সাধের সাধনা। বইগুলো আমাকে ছোটবেলায় দেখাতেন যে আমরা আরো কয়েকজন ছিলাম ভাই বোন, তো সেই থেকে একটা আগ্রহ, কাকাকে দেখতাম যে এই মানে এই রঙের সাথে ওই রং মিশালে যে রং চেঞ্জ হয়, এই জিনিসগুলো ছোটবেলায় আসলে আমরা কিছু এমনি শিখে গেছিলাম আসলে, যে এই হলুদের সাথে লাল মিশালে কি রং হয়, সবুজ, মানে বিভিন্ন টাইপের। তো সেই থেকে আমার নিজেরও একটু ছবি আঁকার ব্যাপারে আগ্রহ, বা গান, ছবি, কাকার উৎসাহিতাই আসলে সবচেয়ে বড়। তবে একেবারে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে আমি দেখতাম, আমি আমার বাবা ঢাকায় চাকরি সূত্রে ঢাকার বাইরে থাকতেন, কিন্তু আমাকে ঢাকায় স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আমি দাদার কাছে থাকতাম, আমার দাদা দাদির কাছে, সিদ্ধেশ্বরীতে, ৭৯ সিদ্ধেশ্বরী আমাদের ঠিকানা। আমি তখন দেখতাম যে আমার দাদা প্রতিদিন ডায়েরি লিখতেন, প্রতিদিনের হিসাব, বাজারের হিসাব আর এমনিতে ডায়েরির সব একসাথেই লেখা হতো। তো তার পাশে আমি দেখতাম যে উনি ইলাস্ট্রেশন করতেন, কিছু কিছু কলম দিয়েই সাদা কালোতে ছবি আঁকতেন এবং দেখতাম। তো পরবর্তীতে এখন বুঝতে পারি যে আসলে আমি বা কাকা, আমরা সবাই, এবং উনি তখন দাদার এই কলের গান ছিল, আমার কাজ ছিল এই হ্যান্ডেলটা ঘুরানো। তো অনেক গান তখন ছোটবেলায় দাদার কাছ থেকেও শুনেছি। তো এইভাবে আসলে পারিবারিকভাবেই আমার ভিতরে গান এবং ছবি এইসব ব্যাপারে আগ্রহ এসে গেছে আর কি। জীবন সম্পর্কে তো আমি বললাম কিছু। হ্যাঁ, কি নাম ছিল? বেটি মোটর ডাক্তার একটা ছিল, খুবই ঘনিষ্ঠতা। সে মানে মন্টি চরম ইয়েতে পড়লো। মন্টিও আমার মানে ঢাকার ডাক্তার ছিল, তাদের সঙ্গে চরম মানে ইয়েতে পড়ে, ক্যান্সারে পড়ে গেছে, প্রায় অবস্থা খারাপ, সেকেন্ড থার্ড স্টেজের। কিন্তু কেটে কুটে সব কিছু করে বাঁচাই ফেলছে না। এরপর সে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খায় আস্তে আস্তে করে। প্রথম যে বাসায় সে দাওয়াত দিল মঞ্জুলিকে, আমাকে আর আমার বউ আমাকে। মঞ্জুলি যায়নি, আমি মিশুককে নিয়ে গেলাম, অনেকক্ষণ খেলাম, আড্ডা হলো। আর মিশুকে তো হাসি ছিল ভুবন ভাটা, এরকম হাসি আমি কোনো বাঙালির দেখিনি। বুকের ভিতর থেকে যে ঝিলিক মাত্র, অপূর্ব একটা জিনিস। তো ওইখানে গিয়ে এইটি হলো, খাওয়া দাওয়া হলো, কথা হলো, মন্ত্রী মানে ই হলো। মন্ত্রীর বউ আর বড় চাকরিটা টিকি ডিরেক্টর। এক সময় আমি তখন মোবাইলের ছবি তোলার চল আসেনি, ডিজিটাল ছোট ক্যামেরা ছিল, ওটাকে ছবি তুলতে চাইলাম। তখন হঠাৎ আমাকে দেখি শার্ট ধরে টেনে ওর বউ বললো, ও একটু ইয়ে হয়ে যায়, যেহেতু ভাবে যে আমি মরে টুরে যাবে, ক্যান্সার হয়েছে, এই জন্যই। তখন মন্ত্রী শুনে বললো, আরে না এই কথায় তুলতে চাইছে, তুলে। তখন এই ভুবন ভাসানো হাসি শেষে আমাদের মিশুক বললো, আরে কি বলো বুঝি, হয়তো তুমি ঠিকই থাকবে না, আমি হয়তো চলে যাবো। এই কিভাবে সম্ভব এরকম কথা বলে? কিভাবে সম্ভব? মনটি কিন্তু এখনো আছে, বহাল তবিয়ত আছে, বাড়ি ভাই আছেন। অভিনন্দন জানাই সেই মানুষের মতো মানুষ, ক্যাপ্টেন শহীদ চৌধুরীকে, যাকে উপলক্ষ করে আজকের এই সমাবেশের আয়োজন। এবং অভিনন্দন জানাই উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে, যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আবার বলি, আমার তো বক্তব্য করার অভ্যাস নেই, তবুও আমার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, ছোট ভাই হিসেবে যাকে বরণ করে নিয়েছি, তার সম্পর্কে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার কেন যেন মনে হয়েছিল হয়তো আমাকে কিছু বলতে হতে পারে, তাই ভাবলাম। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
I think that should explain. Amazing kid. Sorry, I mean actually Jantam, I knew he sings, but his wife sings, I know that very well. But he sings, and like the way he sings, I had no clue. আমি জানি না সে কি ট্রেনিং আমি যদি জানতাম সেরকম সিং করে তাহলে কি সে বেশি মার্ক পাইতো আমি জানি না I'd be biased. But surely he'd deserve it. Only thing that I can say is after, I mean, he actually Biman Shilam about 28 years. Then I left Biman. Then I joined Qatar Airways. I was there for 16 years. So after 44 years, I retired. Then I met him after how many years? 25 years almost. Somewhere near the airport. And আমি তখন কিছু I conduct something called crew resource management. I'm sure people are familiar with that. For the airline crew, I was doing it with US Bangla at that time. So I was walking by, I met him. And then he says, "Sir, Captain, sir." I said, yes. I turned around and that was him. I said, Ami, soon to be retiring. I said, what do you mean? You're just a young boy. But no, he is 62, was it? 62 to retirement. 65 is the limit for flying. So another 3 years on contract you can fly. That is the system with Bangladesh civil aviation authorities. He comes up and says, sir, আমি তো এক বছর রিটায়ার করবো মনে আছে স্যার আমরা ওই যে ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাস করতাম কি মজার মজার কি কি ব্যাপার ছিল স্যার আই ওয়ান্ট টু ডু ইট I said that's a great achievement, that would be fantastic. তোমার এত বছরের এক্সপিরিয়েন্স you can pass it on to all the people who need it. You know, you can do the same thing very boringly and you can do the same thing very excitedly. What he was hinting at was to do the same thing very excitedly and very entertainingly. Ami tokhon class conduct kori US Bangla. I wanted to introduce my 44 years after retirement. I thought I'd leave something behind. So I started crew resource management with them, and then I told him, join in one of the classes. The moment you join in, you'll catch up from there and make it interesting. But unfortunately, Biman, with shortage of crew, whenever I conducted classes, he was never in Bangladesh. He was out. So, in the meantime, as time went by, now I also started doing crew resource management classes with Biman. So hopefully next time he'll be there, and he will carry the torch onwards from there. Arki Bolbo, thank you very much. It was a pleasure. আমি যখন একদম কো-পাইলট ছিলাম তো আমরা এয়ারবাস ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করতে গেছিলাম একসাথে। তো আমরা 3 সেট ছিলাম, মোহাম্মদ স্যার ওনার সাথে আমি ছিলাম না, বা আরেকজন ছিল মারুফ আমাদের কোর্সমেট। আমরা 3টা কো-পাইলট 3 জন ক্যাপ্টেন ট্রেনিংয়ে গেছিলাম। তো ওনার যে ইনস্ট্রাক্টর ছিল আমার এখনো মনে আছে স্মৃতিতে একদম, পিভেল মিশন। হ্যাঁ, উনি ছিলেন চিফ ইন্সট্রাক্টর, মানে উনি ইনস্ট্রাক্টরদের ইনস্ট্রাক্টর, উনি ওনাকে ট্রেনিং করাতেন। একদিন হঠাৎ আমি একটু আগে চলে গেছি, সিমে ঢুকছি, আমরা সবাই একসাথে ঢুকতাম সিমে। তো মোহাম্মদ স্যার একটু পিছনে, পিপল মিশন আমাকে দেখে বললো, শোয়েব ওয়ার ইজ মোহাম্মদ? হি ইজ কামিং বলে একটা দরজার মধ্যে ঢুকে গেল, একটা রুমের মধ্যে। পরে একসময় আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম পরে আর কি, যখন ট্রেনিং শেষ হয়ে গেল, যে তুমি এইটা কেন করতেছিল তখন মোহাম্মদ স্যারকে? বিকজ ইউ নো Mohammad is asking too many questions, even I don't know the answer. এই প্রথম আমার একটা অভিজ্ঞতা হলো যে শিক্ষক ছাত্র থেকে পালিয়ে বেড়াচ্ছে। সেটা থেকে আমি তখন অত কিছু বুঝি নাই, কিন্তু পরে যখন বড় হয়েছি তখন বুঝেছি যে ওনার এই কথাগুলোর ইয়েটা কি ছিল। রবীন্দ্রসঙ্গীত গাবো না অন্য গান শুরু করবো? রবীন্দ্রসঙ্গীত। এবার আসলে কালকে তালিকা করেছিলাম সুমিতাকে নিয়ে, আমি
দুই একটা তালিকার বাইরের গান এখন মনে পড়ে গেল, আমি সেটা করি। আমার প্রিয় গান অনেকদিন পরে অনেকের সামনে গান করছে, আসলে আমি তো সামনে গান করার আমার সুযোগ হয় না। আমার চেতনায় আমার বেদনা, তারি সুগভীর পরশে কি গোয়ন্তর তরসে। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয়। বেশি করছে আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বিনার তন্ত্র। কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরষে কি গোয়ন্তর তরসে। সোনালি রূপালি সবুজে শুনিলে, সে এমন মায়া কেমনে গাথিলে। তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা সরসে। সোনালি রূপালি সবুজে শুনিলে, সে এমন মায়া কেমনে গাথিলে। তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা সরসে। কতদিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরানো ভুলায়। কতদিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরানো ভুলায়। নানা পরিচয়ে নানা নাম লয়ে, নীতি নীতি রস বরসে কে গোয়ন্তর তরসে। আমার চেতনায় আমার বেদনা, তারি সুগভীর পরশে কে গোয়ন্তর তরসে। পথ ভুলে মর ফিরে, ওরে সাবধানে পথে খোলা। আখি দুটো অন্ধ করে দে, আখি দুটো অন্ধ করে দে। আকুল আখির নীরে পথ ভোলো, পথ ভোলো, পথ ভুলে মর ফিরে, ওরে সাবধানে
সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ, ঝরে পড়ে আছে কাঁটা তরু তলে রক্ত কুসুম পুঞ্জ। সেথা দুই বেলা ভাঙা গড়া খেলা অকুল সিন্ধু তীরে, পথ বলো পথ বলো পথ ভুলে মর ফিরে, ওরে সাবধানী পথি। অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে, ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক রে ঝরুক রে ঝরুক পড়ুক খসে। আয় রে বার সব হারাবার জয়মালা পরশে রে। হচ্ছে যে ভেঙে ভেঙে যায়, অসুবিধা নেই, মানে আমি ভাঙা গলাও গাইতে পারি, আমি তো শিল্পী না, আমার কোনো সমস্যা নাই। এই দুটো গান করবো, তবলা ছাড়া গান, এগুলো খুব একটা এই গানটা জ্ঞান প্রকাশ ঘোষের কথা এবং সুর। উনি খুব বিখ্যাত একজন মানুষ ভারতের, এবং বিশেষ করে উনি তবলার গুরু, কিন্তু উনি ক্লাসিক্যালও শেখাতেন। এবং ভারতবর্ষের 7 জন এখনকার মানে এখন তো অনেক দেরি হয়ে গেছে, মানে বিখ্যাত তবলচি ওনার শিষ্য 7 জন। যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে তারা ফুটবে কি? যে কুসুম চুমিল ভূতল, তারি পাশে অলি জুটবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে তটিনীর শুকালো জল, যে তটিনীর শুকালো জল, তারি কুল ভরে উঠবে কি? যেথা পিপাসায় মরে ধুধু মরু, যেথা পিপাসায় মরে ধুধু মরু, তারি বুকে এসে লুটবে কি? যে নিরাশা রচিল আগল, যে নিরাশা রচিল আগল, সে আগল কবু টুটবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে তারা ফুটবে কি? যে কুসুম চুমিল ভূতল, তারি পাশে অলি জুটবে কি?
ঝরে বাদল সে আকাশে চাঁদ উঠবে কি। ধন্যবাদ। এরপরের গানটা কথা হচ্ছে মমতা মিত্রা আর সুর হিমাংশু দত্ত। হিমাংশু দত্ত ভারতবর্ষের একজন গ্রেট মিউজিক কম্পোজার। অনেক গান, বিশেষ করে উনি ওনার অবদান যে পাশ্চাত্য সঙ্গীতকে বাংলা আধুনিক গানে সুরে উনি অনেক বেশি পাশ্চাত্য সঙ্গীতটাকে আমাদের সাথে পরিচয় করিয়েছেন। নিশীথে চলে হিমেল বায় চামেলি বাস বিফল রাতে স্বপ্নে কি যে কহিতে চায় চায়। নিশীথে চলে হিমেল বায় চামেলি বাস বিফল রাতে স্বপ্নে কি যে কহিতে চায় চায়। নিশীথে চলে হিমেল বায়। তোমারে দেখি ঘুমের মাঝে ঘরেতে মন রহিল না যে। তোমারে দেখি ঘুমের মাঝে ঘরেতে মন রহিল না যে। কে যেন মোরে ডাকিল আয় আয়। নিশীথে চলে হিমেল বায়। তাই তো তব দুয়ার তলে জানাতে চাহি গোপন কথা বিনার তারে গানের ছলে। তাই তো তব দুয়ার তলে জানাতে চাহি গোপন কথা বিনার তারে গানের ছলে। খোলো গোদার খোলো গো খোলো আমার পানে নয়ন তোলো। খোলো গোদার খোলো গো খোলো আমার পানে নয়ন তোলো। আবেশ ভরা নিশি যে যায় যায়। নিশীথে চলে হিমেল বায় চামেলি বাস বিফল রাতি স্বপ্নে কি যে কহিতে চায় চায়। নিশীথে চলে হিমেল বায়। আজকে এখানে থাক। আলোচনা করার জন্য তো আমি আপনার অনুমতি চাই, কারণ আমি তো আসলে ডিউটিতে থাকবো, ফ্লাইট ডিউটিতে আছি এখন। তুমি আমাকে লিখিত অনুমোদন দিলেন এবং বললেন যেটা খুব ভালো খবর, তুমি সবাইকে বলবা বিমানে চড়ার জন্য। আমাকে আমি তো অবশ্যই বলবো যে তো উনি খুবই উৎসাহী এবং বললো যে এর পরের অনুষ্ঠানে আমিও তোমার সাথে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, খুব ভালো হবে। যাই হোক, এই আশা করি আমার এই চেষ্টা আপনারা গানের, আমি খুব একটা গান করার চর্চা করার সময় পাই না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুলভ্রান্তি কিছু থাকতে পারে, তো আমি অতটা স্বরলিপি বা এখন দেখার সময় খুব কম পাই। তারপরেও চেষ্টা করি শুদ্ধ গান যারা গায় তাদের গানগুলো শোনার। এটা একটা শিক্ষার আরেকটা উপায়। আমি মানে গান শোনার একটা সময় আমি পাই, বিভিন্ন সময় হোটেলে থাকি, আউট স্টেশনে থাকি, তো আমি গান শুনি বেশি। তো গুণীজনরা বলেন যারা সঙ্গীতের যে
তানসেন তো বিখ্যাত শিল্পী ছিলেন, তো বলতেছেন যে তানসেন হতে হলে আগে কানসেন হওয়া উচিত। কানে বেশি শুনলে, কানে যদি ভালো জিনিস থাকে তো সেটা তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে। তো সেটা আজকে আমার